সোদপুর উচ্চ বিদ্যালয়ের এই ক্লাসে সকলকে স্বাগত। স্নেহ ছাত্রছাত্রী, আজ আমাদের আলোচনার বিষয় কাস্ট টোপোগ্রাফি। কাস্ট টোপোগ্রাফি জার্মান শব্দ কাস্টের উৎপত্তি স্লোভেনীয় কার্স শব্দ থেকে, যার অর্থ উন্মুক্ত প্রস্তরময় ভূমি। ভূমিরূপবিদ্যায় যদি এর সংজ্ঞা দেওয়া হয় তাহলে এটা বলা যায়, কাস্ট হলো চুনাপাথর গঠিত ভূখণ্ড যেখানে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠীয় ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়, শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় এবং বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ইউরোপে পূর্বের যুগোস্লোভিয়া বা বর্তমানে বসনিয়া হার্জেগোভিনার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল সংলগ্ন আল্পস পার্বত্য অঞ্চলে 4000 মিটার গভীর চুনাপাথর গঠিত ক্রাস মালভূমিতে ভৌমজলের দ্রবণ ক্ষয় ও সঞ্চয়ের ফলে যে বিশেষ ভূমিরূপে সুস্পষ্ট বিকাশ ঘটেছে তার নাম অনুসারেই সমগ্র পৃথিবীর চুনাপাথর গঠিত যে অঞ্চল রয়েছে সেখানে ভৌমজলের কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলোকে কাস্ট ভূমিরূপ এবং অঞ্চলটিকে কাস্ট অঞ্চল বলা হয়। পৃথিবীর প্রধান প্রধান কাস্ট অঞ্চলগুলি একটু দেখে নেওয়া যাক। বসনিয়া হার্জেগোভিনার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী কাস্ট অঞ্চল, ফ্রান্সের কসে অঞ্চল, ব্রিটিশ যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, কিউবা ও জ্যামাইকার ককপিট, চীনের কোয়াংসি, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন। এখন ভারতের যেসব অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায় সেগুলো একটু দেখে নিই। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের পাঁচমারি পার্বত্য অঞ্চল, দুর্গ, রায়পুর, বস্তার, বিলাসপুর এই জায়গাগুলি। অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি যেখানে রয়েছে বোরাকেপ, উত্তরাখণ্ডের সহস্রধারা, তপকেশ্বর ইত্যাদি, বিহারে সাসারামের গুপ্তদামগুয়া, গুজরাটের পোরবন্দর, মেঘালয়ের চেরাপুঞ্জি প্রভৃতি অঞ্চলে। এখন কাস্ট ভূমিরূপ বিকাশের জন্য কতগুলি প্রয়োজনীয় শর্ত রয়েছে, সেই শর্তগুলো কি একটু দেখে নিই। ভূপৃষ্ঠ অথবা ভূপৃষ্ঠের ঠিক নিচে দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতি থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ ভূপৃষ্ঠের ঠিক নিচে বা ভূপৃষ্ঠের মধ্যেই চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম এগুলি থাকতে হবে। শিলাস্তরটি বিশুদ্ধ চুনাপাথর হওয়া প্রয়োজন, অর্থাৎ চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 40% বা 40% বেশি হতে হবে এবং এটি ঘন, পুরু, যান্ত্রিক আবহবিকার প্রতিরোধী, অসংখ্য দারুণযুক্ত হতে হবে যাতে ভৌমজলের প্রবাহটা অক্ষুণ্ণ রাখতে পারে। এই শিলাস্তরের মধ্য দিয়ে ভৌমজল প্রবাহিত হতে পারে ভালোভাবে। অঞ্চলটিতে পর্যাপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে হবে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 30 সেমির কম হলে দোবন প্রক্রিয়া ব্যাহত হয়, অর্থাৎ দোবন প্রক্রিয়া ঠিকঠাক হবে না। দ্রাব্য শিলাস্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচুতে অবস্থান করতে হবে। দ্রাব্য শিলাস্তরে যদি তার উপরের অংশে, দ্রাব্য শিলাস্তরের উপরের অংশে যদি অদ্রাব্য পাল্লা শিলাস্তর ঢাকা থাকে তাহলে ওই পাল্লা শিলাস্তরটিকে সরানোর জন্য একটি কর্তিত নদীর প্রয়োজন, যে নদীর মাধ্যমে উপরের পাল্লা শিলাস্তরটি সরে যাবে এবং নিচের দ্রাব্য শিলাস্তরটি বেরিয়ে আসবে। এখন কাস্ট ভূমিরূপ কি প্রক্রিয়ায় গঠিত হয় সেগুলো আমরা একটু জানবো। চুনাপাথর ও ডলোমাইট অধ্যুষিত অঞ্চলে কাস্ট প্রক্রিয়া দুভাবে ঘটে, একটি হলো দ্রবণ প্রক্রিয়া এবং অন্যটি অবঘর্ষ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া তো আমরা রাসায়নিক আবহবিকারের যে কার্বনেশন প্রক্রিয়াটা পড়েছি ঠিক সেটি এখানে সংঘটিত হয়। কি জিনিসটা? বৃষ্টির জল বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড ও জৈব কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে বা মিশে সক্রিয় কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড কার্বনেট শিলাকে বিয়োজিত করে অসংখ্য দ্রবণজনিত ভূমিরূপের উদ্ভব ঘটায়। এখানে H2 হচ্ছে জল, H2 সাথে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে H2CO3
কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই H2CO3 সঙ্গে চুনাপাথরের সঙ্গে রাসায়নিক সংকেত হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে যুক্ত হয়ে CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। এটাই এই কার্স্ট অঞ্চলের রাসায়নিক প্রক্রিয়া বা দ্রবণ প্রক্রিয়া। এছাড়াও কার্স্ট অঞ্চলের ভূমিরূপ গঠনে অবঘর্ষ প্রক্রিয়াও ক্রিয়াশীল হয়। দ্রবীভূত জলের সঙ্গে বয়ে আনা নুড়ি, পাথর, মোটা দানার বালি প্রভৃতি ঘর্ষণে চুনাপাথর ক্ষয় হয়। এখন কার্স্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করা হচ্ছে। কার্স্ট অঞ্চলে ফাটল ও দারণযুক্ত চুনাপাথর ভৌমজল দ্বারা দ্রবণ ক্ষয়ের মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলি গড়ে তোলে সেগুলিকে আমরা প্রাথমিক অবস্থায় দুটি ভাগে ভাগ করতে পারি, একটি ক্ষয়জাত ভূমিরূপ এবং অন্যটি সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপগুলোকে আমরা আবার চারটি ভাগে ভাগ করতে পারি, সেগুলি হলো পৃষ্ঠীয় ভূমিরূপ, অবনত ভূমিরূপ, উপত্যকার সদৃশ্য ভূমিরূপ এবং ভূগর্ভে গঠিত ভূমিরূপ। এই চারটি অংশে বিভক্ত করে আমরা এই ভূমিরূপগুলো আলোচনা করব। এখন পৃষ্ঠীয় ভূমিরূপগুলি অর্থাৎ সারফেস ল্যান্ডফর্মগুলি সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই যেটা হচ্ছে টেরারোসা। ইটালীয় টেরা শব্দের অবশ্যই টেরা শব্দের অর্থ কাদা এবং রোসা শব্দের অর্থ লাল, সুতরাং টেরারোসা শব্দের অর্থ হলো লাল বর্ণের এক প্রকার মৃত্তিকা। মৃদু থেকে মাঝারি ঢাল বিশিষ্ট চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত জল চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। চুনাপাথর বিয়োজিত হলে চুনাপাথরের অদ্রাব্য অবশিষ্ট রূপে লৌহযুক্ত যে আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয় তাকেই টেরারোসা বলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে টেরারোসা দেখতে পাওয়া যায়। এখন ল্যাপিস বা কারেন। অধিক ঢালযুক্ত অঞ্চলে, অবশ্যই এই ঢাল 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রির বেশি হতে হবে, 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে অবশ্যই হতে হবে বা এর বেশিও হতে পারে। অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার ফলে অসংখ্য গভীর সরলরৈখিক এবং দীর্ঘায়িত অর্থাৎ বড় পরস্পর সমান্তরাল তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা বিভক্ত যে খাদ বা পরীক্ষার সৃষ্টি হয় তাকে ফ্রান্সে ল্যাপিস এবং জার্মানিতে কারেন বলে। অন্ধ্রপ্রদেশের বোরা কেভের নিকট অনেক ল্যাপিস দেখা যায়। ল্যাপিস বা কারেন 5 প্রকারের হয়ে থাকে: ট্রিট কারেন, রুন্ড কারেন ও ক্লুপ্ট কারেন। অতি ক্ষুদ্র জলধারা দ্বারা যে ছোট খাতগুলো সৃষ্টি হয় সেগুলোকে রিনেন কারেন বলা হচ্ছে, আর যেগুলো বড় জলধারা দ্বারা বড় খাতের সৃষ্টি হচ্ছে সেগুলোকে রিনেন কারেন বলা হচ্ছে। সমতল তলদেশ যুক্ত মসৃণ খাতগুলিকে ট্রিট কারেন বলা হচ্ছে। মাটির তলায় গোলাকার গণ্ডশিলা দ্বারা গঠিত যে কারেন তাকে রুন্ড কারেন বলা হয়। দারণযুক্ত শিলার লম্বা ও বড় খাতগুলিকে ক্লুপ্ট কারেন বলা হয়। এখন গ্রাইক ও ক্লিন্ট। উন্মুক্ত চুনাপাথরের স্তর দারুণ ও ফাটলযুক্ত হলে দ্রবণ ক্ষয়ের মাধ্যমে দারুণ ও ফাটলগুলি ক্রমশ প্রশস্ত হতে থাকে। এর ফলে সৃষ্ট দ্রবণ খাতগুলিকে গ্রাইক এবং তাদের মধ্যবর্তী উঁচু শিরা বা উচ্চভূমিকে ক্লিন্ট বলে। মধ্যপ্রদেশের দুর্গ জেলার 2 কিমি উত্তরে নন্দিনী খনি অঞ্চলে ক্লিন্ট ও গ্রাইক দেখা যায়। এইরূপ ক্লিন্ট ও গ্রাইক সমন্বিত অসমতল কাষ্ঠভূমিকে চুনাপাথরের মেঝে বা লাইমস্টোন পেভমেন্ট বলা হয়। এখন অবনত ভূমিরূপের মধ্যে রয়েছে শৃঙ্খল। চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্ট হওয়া বিভিন্ন দ্রবণজনিত গর্তের মধ্যে শৃঙ্খল হলো অন্যতম। বৃষ্টির জল বা ভৌমজলের দ্রবণ ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠে যেসব অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলিকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের শৃঙ্খল বলে। এরূপ গর্তগুলিকে আবার ফ্রান্সে সচ বলা হয়। এগুলি দেখতে ফানেলের মতো বা বেলনের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। সোয়ালো হোল।
ক্রমাগত দবন ক্ষয়ের ফলে শৃঙ্খল অপেক্ষা বৃহৎ আয়তনের যে গর্তের সৃষ্টি হয় সেগুলিকেই বলা হয় সোয়ালহল। পুনার শৃঙ্খল বা সোয়ালহলগুলো যে তলদেশ, সেখানে দবন কার্যের ফলে সেই তলদেশ ক্রমশ ক্ষয়ীভূত হতে থাকে এবং সেই তলদেশে একটি প্রবাহ নলের সৃষ্টি হয়, যেটা সেই প্রবাহ নলটা ভূগর্ভ পর্যন্ত যুক্ত থাকে। স্তম্ভাকৃতির এই প্রবাহ নল উলম্বভাবে বা অত্যন্ত খারাপভাবে ভূগর্ভে নেমে আসে। একে সার্বিয়ান ভাষায় পোনার এবং ফরাসি ভাষায় অ্যাভেন বলা হয়। টোলাইন ক্রমাগত দবন ক্ষয় বা ধসের ফলে শৃঙ্খল বা সোয়ালহল অপেক্ষা বৃহৎ আকৃতির যে অবনত গর্তের সৃষ্টি হয় তাকে ডোলাইন বলে। এই ডোলাইনগুলিকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলি হলো দবন ডোলাইন, ধস ডোলাইন, অধোগত ডোলাইন, নিম্নস্থ কাস্ট ধস ডোলাইন এবং ককপিট। কাস্ট হ্রদ, কাস্ট লেক যাকে বলছে, এই যে ডোলাইনের কথা শুনলাম, এই ডোলাইনের নিচের অংশ অর্থাৎ তলদেশে অবস্থিত যে ছিদ্রপথ, সেটা যদি কাদা সঞ্চয়ের ফলে বন্ধ হয়ে যায়, তখন ওই ডোলাইনের মধ্যে বৃষ্টির জল সঞ্চিত হয়ে যে হ্রদের সৃষ্টি করে সেই হ্রদকেই কাস্ট হ্রদ বলা হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়ে যায় তখন এই নদীগুলি হঠাৎ হঠাৎ হারিয়ে যায়, আমরা দেখতে পাই না। তাহলে কি হয়, নদীগুলো তখন সুড়ঙ্গের ভিতর দিয়ে বয়ে যায়, যেগুলোকে বলা হয় অন্তঃসলিলা নদী। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন কোনো কোনো স্থানে সুড়ঙ্গের ছাদ থেকে ধস নামে। ধস নামলে ওই স্থানটা ফাঁকা হয়ে যায়, তখন ওই স্থানটি দিয়ে নদীটিকে দেখা যায়, জানালার মতো লাগে। আমরা যেমন ঘরের জানালা দেখি, সেরকম জানালার মতো জানালা দিয়ে ওই নদীটিকে দেখা যায়, দৃশ্যমান হয়। ভূগর্ভস্থ নদীর এই দৃশ্যমান অংশটুকুই হলো কাস্ট বাতায়ন বা কাস্ট উইন্ডো। উভালা চুনাপাথরযুক্ত অঞ্চলে শৃঙ্খল বা সোয়ালহল অপেক্ষা আরও বৃহদায়তন যে দ্রবণ গর্তের সৃষ্টি হয় তাকেই উভালা বলে। অপেক্ষাকৃত ছোট আয়তনের উভালাকে জামা বলা হয়। পলজি উভালা অপেক্ষা আরও বৃহৎ আয়তনের চুনাপাথরের গর্ত ও অবনমিত স্থানকে পলজি বলে। ভূমিরূপবিদ থর্নবারির মতে চুনাপাথরযুক্ত অঞ্চলে বিশাল আকৃতির দীর্ঘায়িত সমতল তলদেশ বিশিষ্ট ও চতুর্দিকে খাড়া ঢাল দ্বারা আবদ্ধ একটি নিম্নভূমি হল পলজি। এখন উপত্যকা সদৃশ্য ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গিরিখাত। ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থিত চুনাপাথরের স্তর যখন দবন ক্ষয়ের ফলে খাড়া ঢালযুক্ত সংকীর্ণ ও সুগভীর ইংরেজি ভি অক্ষরের মতো উপত্যকার সৃষ্টি হয়, তখন এই উপত্যকাকেই গিরিখাত বলা হয়। এখন শুষ্ক ও অন্ধ উপত্যকা। ধরি কাস্ট অঞ্চলে একটি নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, প্রবাহিত হয়ে যেতে যেতে একটা শৃঙ্খলের মধ্যে ওই নদীটি প্রবেশ করলো। প্রবেশ করার পর ওই নদীটিকে আমরা আর দেখতে পাচ্ছি না, তখন এই নদীটিকে বলা হচ্ছে অন্তঃসলিলা নদী। এর ফলে নদী উপত্যকার একটি অংশ সম্পূর্ণভাবে জলশূন্য অবস্থায় থেকে যায়। নদী উপত্যকার এই জলশূন্য অংশকেই বলা হয় শুষ্ক উপত্যকা। অন্যদিকে নদীটি ঠিক যেখানে অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয় তার আগের অংশ, তার সম্মুখভাগে নদীর জলপূর্ণ অংশকে অন্ধ উপত্যকা বলা হয়। অর্থাৎ শুষ্ক উপত্যকাটি সৃষ্টি হচ্ছে কেন, শৃঙ্খলে যখন নদীটি প্রবেশ করছে ঠিক সেই সময় বিভিন্ন ছিদ্রপথে নদীর জলটা প্রবাহিত হয়ে শৃঙ্খলে চলে যাচ্ছে, তখন নদী উপত্যকাটাকে আমরা জল শূন্য দেখছি, এটাকেই শুষ্ক উপত্যকা বলছি। অন্যদিকে যে স্থান থেকে নদীটি অন্তঃসলিলা হলো, অর্থাৎ দেখতে পাচ্ছি না, যে স্থানটি থেকে নদীটিকে হঠাৎ হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেই স্থান থেকে নদীর উৎসের দিকের যে অংশ, সেই অংশটিকে আমরা অন্ধ উপত্যকা বলছি। অর্থাৎ অন্ধ উপত্যকা জলপূর্ণ থাকে, এটা আমরা জানলাম। এখন ভূগর্ভে গঠিত ভূমিরূপগুলির মধ্যে একটাই ভূমিরূপ রয়েছে, সেটা হচ্ছে গুহা ও ভূগহ্বর। গুহা ও ভূগহ্বর।
চুনাপাথরযুক্ত অঞ্চল রয়েছে, সেখানে চুনাপাথরের স্তরের নিচের অংশে যেখানে ভৌম জলস্তর রয়েছে সেখানে দমন কার্য সংঘটিত হতে হতে কি হবে, নিচের অংশটা ক্রমশ দমন ক্ষয়ের ফলে ক্ষয়ীভূত হবে। ক্ষয়ীভূত হলে তখন ওই চুনাপাথরের স্তর ধসে যায়, নিচের দিকে ধসে যায়, আর ধসে গিয়ে বিশাল আয়তনের গহ্বর বা শূন্যস্থানের সৃষ্টি হয়, তাকে আমরা গুহা বলি। এই গুহা আয়তনে আরো বড় হলে তাকে ভূগহ্বর বলা হয়। ফ্রান্সের গুফ্রে বার্জার পৃথিবীর বৃহত্তম গুহার উদাহরণ। পৃথিবীর বৃহত্তম গুহাটি হলো ফ্রান্সের গুফ্রে বার্জার। সুইজারল্যান্ডের হোলক গুহা পৃথিবীর দীর্ঘতম গুহা। সুইজারল্যান্ডের হোলক গুহা পৃথিবীর দীর্ঘতম গুহা। যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা পৃথিবীর বিস্তৃততম গুহা। যুক্তরাষ্ট্রের ম্যামথ গুহা পৃথিবীর বিস্তৃততম গুহা। এছাড়াও আমাদের ভারতবর্ষের যে গুহাগুলি রয়েছে সেগুলি হচ্ছে মধ্যপ্রদেশের পাঞ্চমারিতে, উত্তরাঞ্চলের দেরাদুনের তপকেশ্বর গুহা, আর অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। এগুলি উল্লেখযোগ্য চুনাপাথরের গুহা। এখন সঞ্চয়জাত ভূমিরূপ। চুনাপাথরের কার্যের ফলে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট থেকে সৃষ্ট যে সঞ্চয়জাত ভূমিরূপ সেগুলোকে একসাথে বলা হয় স্পেলিওথেম। এই সঞ্চয়জাত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। স্ট্যালাকটাইট। প্রথম হচ্ছে স্ট্যালাকটাইট। চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমতে বট গাছের ঝুড়ির মতো যে চুনের ঝুলন্ত সঞ্চয় গড়ে ওঠে তাকে স্ট্যালাকটাইট বলা হয়। এই স্ট্যালাকটাইট ক্রমশ গুহার ছাদ থেকে নিচের দিকে বাড়তে থাকে, অর্থাৎ ঝুলতে থাকে। এগুলো গুহার ছাদে থেকে ঝোলে, যেমন আমরা বট গাছের ঝুড়িগুলো ঝুলতে দেখি। স্ট্যালাগমাইট। চুনাপাথরের গুহার মেঝেতে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে স্তম্ভের আকারে মেঝে থেকে উপরের দিকে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে স্ট্যালাগমাইট বলে। এগুলি তাহলে গুহার মেঝে থেকে ওপরের দিকে ক্রমশ বাড়তে থাকছে। স্তম্ভ। গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট ক্রমশ বৃদ্ধি পেয়ে একই সঙ্গে যুক্ত হয়ে একটি অখণ্ড দণ্ডে পরিণত হয় এবং গুহাকে ধসের হাত থেকে রক্ষা করে। একে স্তম্ভ বলে। অর্থাৎ উপর দিক থেকে স্ট্যালাকটাইটের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ গুহার উপরের অংশ থেকে ঝুলতে থাকছে স্ট্যালাকটাইটগুলো, আর নিচের অংশ থেকে স্ট্যালাগমাইটের সৃষ্টি হচ্ছে। এই দুটো উপর থেকে নিচে থেকে বাড়তে বাড়তে একসঙ্গে জুড়ে গিয়ে একটা স্তম্ভের সৃষ্টি করে। এই স্তম্ভগুলো আবার গুহাকে ধসের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ ছাদটাকে ধরে রাখতে সহায়তা করে। ড্রেপ বা কার্টেন। গুহার ছাদের দারুণ ও সন্ধি তল থেকে অবিরাম দ্রবণের ফোঁটা ঝরে অসংখ্য সূক্ষ্ম স্ট্যালাকটাইট সৃষ্টি হতে দেখা যায় এবং এগুলি দেখতে ঝোলানো খাঁজ কাটা পর্দার মতো। এদের ড্রেপ বা কার্টন বলে। হেলিকটাইট। দ্রবীভূত চুনের মূর্তি গুহার ছাদ থেকে পাশে হেলানোভাবে, বক্রভাবে, উলম্ব বা তির্যকভাবে বা এলোমেলোভাবে, অর্থাৎ গুহার বিভিন্ন অংশে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সৃষ্টি হয়। এদের হেলিকটাইট বলে। হেলিগমাইট। চুনাপাথরের গুহা থেকে যে স্ট্যালাগমাইট সৃষ্টি হচ্ছে তার আশেপাশে পার্শ্ববর্তী যে দেওয়ালগুলো রয়েছে সেখানে দ্রবীভূত চুনগুলি জমা হয়ে বিভিন্ন যে আকৃতির যে মূর্তি গড়ে তোলায় সেগুলো কি বলা হয়? হেলিগমাইট। মূর্তি বলতে এগুলো দেখতে একবারে কি ঠাকুর দেবতা বা মানুষের মতো হবে সেটা নয়, বিভিন্ন আকৃতির মূর্তি গড়ে তোলাকেই বলা হচ্ছে হেলিগমাইট। গ্লোবুলাইট। ছোট ও গোল আকৃতিযুক্ত হেলিকটাইটগুলিকে গ্লোবুলাইট বলা হয়। অ্যান্থোডাইট।
অ্যান্থোডাইট। গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হলে তাকে অ্যান্থোডাইট বলা হয়। আজ এ পর্যন্তই।